সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা। শামীম, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি একটা মূল্যায়ন জানতে চাই যে এই যে শিক্ষকদের মর্যাদা, শিক্ষক সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সেই যে পুটির সেই 3 পাওয়ালা কুকুরের মতো, মানে কয়টা পার সমতুল্য, সেই জায়গা থেকে যদি আমরা আগাই, সেই সেই বিতর্ক কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, তা আপনি বিষয়টাকে কিভাবে আলোচনাটাকে শুরু করতে চান? তো আমি আমি নিজেও শিক্ষক। এই আলোচনা দর্শক এবং সুধীজন যারা দেখেন তারা কিভাবে নেবেন, এই সম্মানের বিতর্ক আসলেই শেষ হয়নি, মানে সেই ঔপনিবেশিক যুগ থেকে আজকের পর্যন্ত। তবে যেটা বলেছেন এটা এর ট্যানজিবল ইনট্যানজিবল দুটো ধারণাই আছে। এটার স্পর্শগ্রাহ্য কিছু জিনিস আছে, আবার স্পর্শ করা যায় না এমন কিছু বিষয় কিন্তু এখন আছে। আপনি ছেলেবেলার কবিতা হয়তো স্মরণ করতে চেষ্টা করছিলেন যে বাদশাহ আলমগীর এবং তার ছেলেকে পড়াতো শিক্ষক, সেই মর্যাদার কথা, এগুলো তো আমাদের বলা হয়েছে। আর 3 ঠ্যাঙের কথাও আমরা জানি। আর আপনার মনে আছে যে গান্ধীর সেই বিখ্যাত বিষয় যে স্কুল ইন্সপেক্টর যখন তাকে সেই কেতলি বানান বা এই ধরনের জিজ্ঞেস করছে, তিনি পারছেন না, শিক্ষক ধুলার উপরে লিখে দিয়েছেন এবং তিনি দেখেও তিনি বললেন না এবং পরে বললো যে বোকা ছেলেটা, আমি লিখে দেওয়ার পরে পারলো না। এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত এবং আপনার এরকম তো অসংখ্য উদাহরণ আপনি দিয়ে যেতে পারবেন মর্যাদা সম্পর্কিত। কিন্তু দেখেন এগুলোর কিছু আসে সমাজ কিভাবে আপনাকে দেখে, রাষ্ট্র কিভাবে দেখে, ওই সময় আপনাকে কিভাবে দেখে। এবং আপনি যদি এরও পেছনে চলে যান 250-300 বছর আগে, সেই আব্দুল হাকিমের কবিতার কথাটা আমরা একবারও কেউ স্মরণ করি না আজকালকার দিনে, যে আমাদের ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়, দোসর জনম দিল তিহসে আমহার। যে মায়ের কথা বলছে, বাবার কথা বলার পরে বলছে যে তারপরে ওস্তাদ। আপনি দেখেন একজন ট্রাকের হেল্পারও যখন সে ট্রাকটা চালানো শেখে তখন ওস্তাদ বলতে সারা জীবন, তাই না, আমার ওস্তাদ। একজন সাধারণ যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে সারা জীবন আমৃত্যু সে স্মরণ করে আমার ওস্তাদ। হস্তরেখা শিখেছে কাজ, আমার ওস্তাদ। আমি খুব সাধারণ গুরুমুখী বিদ্যা। এখন গুরুমুখী বিদ্যার যে সঙ্গীতের ক্ষেত্রে আছে, সবকিছুর এটার যে সম্মানের জায়গাটা, শ্রদ্ধার যে জায়গাটা, আপনি নিজেও এখানে দেখেছেন। খুব বড় শিল্পী স্পেনে থাকেন, এখন আবেদেন স্যার বলতে আবেগপ্রবণ হয়ে ওঠেন, শিক্ষক তিনি তার, এটা আমরাও বুঝি। কিন্তু এর সাথে যখন মর্যাদার যে কথাটা আপনি বললেন, যে মর্যাদাটা সমাজ তাকে দেয়, ব্যক্তি তাকে দেয়, প্রতিষ্ঠান তাকে দেয়, যেটা বিনিময় মূল্য নাই, তাই না, যেটা চলে আসছে পরম্পরা, এ নিয়ে আলোচনা করবার কোনো প্রয়োজন নাই। এটা শুধুমাত্র শিক্ষকের ক্ষেত্রে কেন হবে, এটা শিল্পীর ক্ষেত্রে হতে পারে, একজন মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হতে পারে, একজন বিশিষ্ট নাগরিকের ক্ষেত্রে হতে পারে, একজন সৈনিকের ক্ষেত্রে হতে পারে। একজন সৈনিককে আমরা অসাধারণ সম্মান দিয়ে কিন্তু দেখি, আমরা এইভাবে তাকে চিহ্নিত করি। সুতরাং ওই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে বড় আলোচনার খুব একটা আমাদের প্রয়োজন পড়ে না। আপনি যে প্রেক্ষিতে আলোচনাটা করছেন সেটা হলো এই সম্মানের তো আবার কোনো কোনো ক্ষেত্রে এক ধরনের একটা শ্রেণী বিভাজন আমরা তৈরি করি, সেটা একরকম হয় না। সম্মানের গ্রহণযোগ্যতা একরকম, উচ্চতা, এবং আপনি উচ্চতাটা যদি এক ধরনের আপনি বলতে পারেন যে একটা কাঠামোর মধ্যে চলে আসে এবং তখন তো তার সঙ্গে ক্ষমতা যুক্ত হয় এবং ক্ষমতার সঙ্গে আবার সম্মান যুক্ত হয়, আর ক্ষমতার সম্মানের সঙ্গে আবার একটু সম্মানীয় যুক্ত হয়, তাই না। আপনি বেতন সুবিধাদি কি পাচ্ছেন, এটা আমাদের শ্রেণী অবস্থানের হতে পারে। সম্মানটা অনেক সময় সম্মানের এক ধরনের, হ্যাঁ, এটা বিচারের বিষয়। রাষ্ট্রের তো একটা ব্যুরোক্রেটিক কাঠামো আছে, রাষ্ট্রের তো একটা গঠন আছে, রাষ্ট্রের একটা প্রশাসন আছে, এবং সেটা চালাতে গেলে আপনি যে কুকুরের সেই 3 ঠ্যাঙের কথা বলছেন, সেখানে লাট সাহেবের যে বেতন আর প্রাইমারি বা একেবারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন তো আর একরকম হবে না। একজন প্রশাসকের যে বেতন আপনি দেবেন, সেই বেতন তো আর একজন সাধারণ পুলিশ সদস্যকে আপনি হয়তো দিচ্ছেন না বা দিচ্ছেন না ওইভাবে। অতএব জায়গাটা ওইখানে তৈরি হচ্ছে। এখন একটা জিনিস তুষার যেটা আমরা বুঝি, এটা সত্যি কথা, আমার মনে আলোচনায় বলে নেওয়া প্রয়োজন, যে শুধুমাত্র তার বেতন বা কিছু ভাতাদি বা সুবিধাদি দিয়ে আমরা একজন শিক্ষকের সম্মানকে মূল্যায়ন করি না, একজন শিল্পীকে মূল্যায়ন করি না, একজন বিজ্ঞানীকে আমরা মূল্যায়ন করি না, বা একজন সৈনিকের অবদানকে মূল্যায়ন করি না, একজন খেলোয়াড়কে আমরা মূল্যায়ন করি না। আপনি চমৎকার কথা বলেছেন, যেখানে একসময় মনে আছে আমাদের ক্রিকেটাররা এই পরিমাণ অর্থ সুবিধা পেতেনই না, আজকে অসাধারণ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু যারা আমাদের এই পর্যন্ত আসতে যারা অবদান রেখেছে, এইটা আমি বলছিলাম। কিন্তু দেখেন একসময় আপনি জানেন যে তারা নিজের খরচে, যারা একটু সচ্ছল পরিবারে ছিলেন, তারা আইসিসিতে অংশ নিতেন, কত কষ্ট করেছেন তারা। এখন সে দিন নাই, তাই না। আমরা অনেক নতুন নতুন ক্রিকেটার তৈরি করছি, এখন তারপরে এসে টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন তারপরেও একজন ক্রিকেটারকে তো আমি টাকা দিয়ে মূল্যায়ন করি না, করি আমি কি মুস্তাফিজকে যখন মূল্যায়ন করি, সাব্বিরকে যখন মূল্যায়ন করি, মাশরাফির যে অসাধারণ অবদান, সে যে লক্ষ লক্ষ না কোটি কোটি তরুণকে উজ্জীবিত করছে, যে এই ধরনের একটা তার
সীমাবদ্ধতা নিয়েও শারীরিক, শারীরিক সে সীমাবদ্ধতা। অসাধারণভাবে একটা নেতৃত্বের জায়গা তৈরি করছে। মাশরাফি কত টাকা পায়, শুধু ক্রিকেট না, যে কোনো নেতৃত্বের ক্ষেত্রে সে হ্যাঁ, তো উদাহরণ। এখন মাশরাফি কয় টাকা পান, বিজ্ঞাপন করে কি পান, তাকে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি দেয় একটা খেলার পরে, আমরা কি একবারও সে প্রশ্ন কখনো করি না। কিন্তু একজন মাশরাফিকে রাখতে হবে, একজন মুস্তাফিজকে পেটে ভাতে রাখতে হবে, তাকে সম্মানজনকভাবে রাখতে হবে, তবেই তিনি তার পারফর্ম করতে পারবেন। আমি যদি এই আলোচনা থেকে এই বুদ্ধিবৃত্তিক পেশার আলোচনাগুলোতে ফিরে আসি, একটা সময় পর্যন্ত কিন্তু অনেক গায়েস হয়েছেন, সেই শিল্পী বলেন, শিল্পের শিক্ষক বলেন, সাধারণ শিক্ষক বলেন, প্রযুক্তি শিক্ষক বলেন, কৃষি বিষয়ক শিক্ষক বলেন, প্রাথমিক যেকোনো শিক্ষক শিক্ষক, বলেন, হ্যাঁ। যে কোনো শিক্ষক বলেন, তিনি কিভাবে জীবন যাপন করেছেন সেই প্রশ্ন কিন্তু অনেকেই আমরা করি। এক ধরনের তো আমাদের মিথই ছিল যে কাউকে বলতে গেলে যে গরিব স্কুল শিক্ষক, এটা এটা আমরা এখনো অনেক সময় কৌতুক করে বলি দরিদ্র শিক্ষক। দরিদ্র শিক্ষক। এখন দেখেন এইটা, না, আমি সামাজিক দৃষ্টিভঙ্গির কথা বলছি। এইটা একটা সময় পর্যন্ত এটা মানা গেছে, একটা সময় পর্যন্ত এটাকে একটা সহনশীল পর্যায়ে রাখা গেছে, একটা সময় পরে এটাকে ঝুঁকির মধ্যে হলেও আমরা রাখতে পেরেছি। কিন্তু একটা সময় দেখেন আপনার ঝুঁকি বেড়েছে, আপনার ব্যয় বেড়েছে, সামাজিক অবস্থান বেড়েছে, এটা একটা দিক। একই বাজারে তো হ্যাঁ, সবাই আমি আছে। কিন্তু এই আলোচনা মোটেই ওই অর্থ বা কত বেতন বাড়লো ওই দিকে আমি নিয়ে যেতে চাই না, আমি একটা ধারণা দেবার জন্য। কিন্তু মনে রাখতে হবে যে এই যে বিভিন্ন পেশা, বিভিন্ন সেক্টর বা বিভিন্ন শ্রেণীর, রাষ্ট্র তো আগেই বলছে রাষ্ট্র তো প্রশাসনিক, রাষ্ট্র মানেই কিন্তু তার একটা আমলাতন্ত্র থাকবে, তাই না, তার এক ধরনের রেজিমেন্টেশন থাকবে, তার মধ্যেই তো সে কাজগুলো করবে। সেই কাজ করতে গিয়ে আমরা কাঠামোবদ্ধ করছি এগুলোকে। যে বেতন কাঠামো নিয়ে আজকের আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু একদিকে অভিনন্দনযোগ্য। আপনার অর্থমন্ত্রী একটা কথা বলেছিলেন, এটা সত্যি কথা, যারা প্রশাসনে, সরকারি প্রশাসনে যারা আছেন তারা নিশ্চয়ই একমত হবেন যে একসময় নাকি প্রায় 40-50টার মতো কাঠামো তৈরি হয়ে গিয়েছিল। এটা তো আসলে ব্যবস্থাপনা দৃষ্টিকোণ থেকেও এটা বাস্তবসম্মত না। সেটাকে আপনি ধরে নেন যে আপনি 15-20টার মধ্যে এনেছেন এরকম একটা অবস্থানের মধ্যে। আনতে গিয়ে আপনাকে তো স্মরণ রাখতে হতো যে অপরাপর কিছু পেশা আছে, যে পেশারও আবার এক ধরনের প্রশাসন আছে। প্রশাসনকে আপনি ব্যাপক অর্থে ভাবেন, প্রশাসনকে কিন্তু সংকীর্ণ অর্থে ভাবলে হবে না। যেমন সরকারি প্রশাসন আছে, তাই না, আপনার আপনি যদি বলেন সিভিল প্রশাসন যেটাকে আমরা বলি, সেনাবাহিনীর প্রশাসন আছে, পুলিশের প্রশাসন আছে, শিক্ষা একটা বিরাট খাত। আপনি যতগুলো খাতের কথা বললেন তার চেয়ে তো সম্ভবত বড় একটা খাত হচ্ছে শিক্ষার ভেতরে, প্রাথমিক থেকে। আবার আপনি দেখেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, তার অধীনে বিশেষায়িত প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ আছে, তার আরো ভালো ভালো উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আছে। সরকার এখন এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ডিগ্রি দেওয়া হয়, যেগুলো আমরা আগে হয়তো ট্রেডিশনালি আমরা ডিগ্রি দিতাম না, এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, তার নিজেদেরও একাধিক প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেটা কিন্তু একটা কলেজের মতো বা বিশ্ববিদ্যালয়ের মতো তার আচরণ বা তার চালচলন সেগুলো আছে। এখন প্রশাসনকে আপনি যদি এভাবে ব্যাপকতর অবস্থার মধ্যে দিয়ে চিন্তা করেন তাহলে দুটো জিনিস হয়। একটা হলো যে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে না, কেউ কোনো সেক্টরের সঙ্গে কোনো সেক্টর দ্বন্দ্ব তৈরি সাংঘর্ষিক অবস্থায় যাবে না। আর এই সংঘর্ষ এড়ানোর জন্য দুটো পথ আছে। একটা পথ হচ্ছে যে কোনো পেশাকে বা কোনো প্রশাসনকে আপনি নির্দিষ্ট কাঠামোর বাইরে রাখতে পারেন। আমি এই জায়গায় যে বাইরে রাখতে পারা, সেই জায়গা থেকে আপনার কাছে আমি আসবো বিরতির পর। বিরতিতে যাচ্ছি, এসে একটু জানতে চাবো যে শিক্ষকদেরকে আলাদা কাঠামোতে রাখা, সেই প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত রাখা, যে ওই যে যেখানে আমরা বারবার বলছি শিক্ষক তো শিক্ষকই, তাকে তো সে প্রাথমিক শিক্ষকের প্রাথমিক স্কুলের শিক্ষককেও তো সচিব সাহেব স্যারই বলবেন, তাই না, বলা উচিত, আমরা তো স্যার বলি তাদেরকে। সেই জায়গা থেকে আলোচনাটা যেতে চাই বিরতি থেকে। ওই যে শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্রভাবে শিক্ষকের জায়গায় রেখে আপনি যে কাঠামোর কথা বলছেন, প্রশাসন, আমলাতন্ত্র, বিভিন্ন রকম শ্রেণী বিভাগের কথা বলছিলেন, সেদিকে না রেখে আলাদাভাবেই তো রাখা যায় যেত, যায় কিনা আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম। এখন আমি কিন্তু বারবার ওই জায়গাটা একটু কৃতজ্ঞতার জায়গাটা রাখছি যে কোন সময় এরকম বক্তব্য আমরা সরকারের কাছ থেকে শুনি যে আমরা এত দিচ্ছি, আমরা বেতন বাড়াচ্ছি, আপনি সন্তুষ্ট হচ্ছেন না কেন। এটা কিন্তু সন্তুষ্টি বা অসন্তুষ্টির প্রশ্ন এটা না। প্রশ্নটা হলো, আমি কিন্তু শুরুতেই বলেছি যে প্রশাসনকে আপনার একটা ব্যাপকতর ভাবতে হবে। এবং এখন দেখেন, আপনি যদি ওইভাবে বলেন যে প্রাইভেট সেক্টরের প্রশাসন তৈরি হয়েছে, কমার্শিয়াল সেক্টরের প্রশাসন তৈরি হয়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে প্রশাসন তৈরি হচ্ছে, কিন্তু সেই প্রশাসনটা রাষ্ট্রের যে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যারা আছেন, কিংবা তার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছেন, বা রাষ্ট্রের অনুমোদন নিয়ে চলে এমন কর্পোরেশন বা প্রতিষ্ঠান, তার থেকে তো সেটা ভিন্ন। সেই প্রশাসনকে আমরা টেনে আনছি না। সেখানে যদি রাখা যেত এটাকে, একবার প্রাথমিক শিক্ষা বলেন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়, সেটা সবচেয়ে ভালো হতো। এখন সেটা করা যায়নি। এখন যেহেতু করা যায়নি, তার মানে এই শিক্ষকদের যে মর্যাদার কথাটা এইবার আসি, যেটাকে আপনি একেবারে সেই ট্যাঞ্জিবল মর্যাদার কথা বলছেন, এই মর্যাদাটা এই পর্যায়ে আলোচনা করার প্রয়োজন পড়তো না যদি এটা আলাদা থাকতো। এখন যেহেতু আলাদা নাই, তাহলে আপনাকে একটা কাঠামোর মধ্যে তো পড়তে হচ্ছে, এবং যেহেতু একটা কাঠামোর মধ্যে পড়তে হচ্ছে, এবং সেই কাঠামোর
বিদ্যমান যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে এই যেসব শিক্ষকরা তাদের এই সম্মানের অবস্থানগত বা স্পর্শযোগ্য গ্রহণযোগ্য যে জায়গাটা তিনি পৌঁছাতে চাচ্ছেন সেটা তার অবনমন হয়েছে বলে মনে করেছেন। এটার কারণ হলো উপরে হয়তো অতিরিক্ত স্তর তৈরি। আমি কিন্তু একবারও ভাবতে চাই না যে কেউ ইচ্ছা করে আমাকে অবনমন করেছে। আমি এইভাবে ভাবতে চাই যে নতুন কিছু গ্রেড বা স্তর উপরে তৈরি করা হয়েছে, ফলে স্বাভাবিক আপনি যেখানে ছিলেন তা থেকে আপনি নেমে গেছেন, তাহলে দায়িত্বটা কি ছিল? বা স্থির আছেন। বা স্থির আছেন। তাহলে যদি স্থির থাকেন তাহলে আপনাকে এটাকে আপ করার বা উঁচু ওঠানোর একটা ব্যবস্থা করতে হবে। আর যদি আপনি নেমে গিয়ে থাকেন তাহলে এটাকে সমন্বয় করবার ব্যবস্থা করতে হবে। দাবিটা তো এইটাই, খুব সাধারণ। সেটা শুধু আমার শিক্ষকের ক্ষেত্রে কেন, সেটা আরো যদি অন্য কেউ মনে করেন যে কেউ অবমূল্যায়িত হয়েছেন তাহলে তার ক্ষেত্রে সেটা একই রকম কথাটা প্রযোজ্য। এটা করবার জন্য বলা হলো যে একটা কমিটিও করা হলো যে তারা সুপারিশও দেন। এর পরের আলোচনাগুলো আমি এখানে টেনে আনবো না, কারণ এগুলো অন্য বহু আলোচনা হচ্ছে। কেউ বলছেন এটা বাস্তবায়ন করা হয়নি, কেউ বলছেন ভেতর থেকে এটা করা হয়নি। আমি সহজভাবে বুঝতে চাই যে একটা রাজনৈতিক সদিচ্ছা থেকেই তো প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি করা হয়েছে। তাহলে যে গুডউইল থেকে করা হয়েছে, যে ভালো মন মানসিকতা নিয়ে এটা করা হয়েছে, সেই ভালো মন মানসিকতা কেন এই সমস্যাটাকে জিয়ে রাখবে? আচ্ছা, এই প্রশ্ন আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি তো আমাকে দিয়েছেন, তাহলে আপনি কেন সমন্বয় করছেন না? তাহলে কি আমি কি বিষয়টা এইভাবে দেখবো যে সেই আবার সেই পুরনো যে মর্যাদা ক্রমে আমি ক্ষতিকর কোনো পর্যায়ে কি পৌঁছে যাচ্ছিলাম? আমি কি কারোর জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করছিলাম? নাকি রাষ্ট্রকে আমরা এইভাবে চিন্তা করছি যে অপরাপর এমন কিছু সেক্টর আমরা তৈরি করছি যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী, কিংবা কাউকে প্রয়োজন আছে কাউকে প্রয়োজন নাই, কারো একটু কম প্রয়োজন আছে কারো একটু বেশি প্রয়োজন আছে? বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিকভাবে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলো স্বৈরাচার পতনের প্রয়োজন হয়েছে, সেখানে তার অবদান রেখেছেন। এই বিশ্বযুদ্ধে জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনের যখন মুক্তিযোদ্ধার প্রয়োজন হয়েছে তার অবদান রেখেছেন। অন্যান্য দেশ সকল আন্দোলন সংগ্রামী। এখন কথা হলো যে এর অনেকগুলো দায়িত্ব সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের কিন্তু না, কিন্তু এই কথা আমরা বলিনি। এই পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যান, এই দায়িত্ব তারা সবসময় পালন করে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের শুধু না, এটা একটা অলিখিত দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের উপরে এসে বর্তায়। যেহেতু তারা একটা স্বাধীন চিন্তা করেন, তারা রাষ্ট্র নিয়ে ভাবেন, তারা সময়ের চিন্তা করে। সুতরাং তেহরানে যেমন তারা বিপ্লব করেছে শাহের বিরুদ্ধে, ঢাকাতেও বিপ্লব করেছে, চিলিতেও যেমন শিক্ষার্থীরা শিক্ষকরা তারা দাঁড়িয়েছেন উন্নয়নের পথে, প্রগতির পথে, ভালো রাজনীতির জন্য, একটা সুন্দর দেশের জন্য, সেভাবে এখানেও আমরা এখানে দাঁড়িয়েছি। সেটা শুধু ভাষা আন্দোলন বা ওগুলো শুধু আমি বলছি না, বিভিন্ন ক্ষেত্রে। আপনি বেতন বৃদ্ধির জন্য বলতে পারি যে রাষ্ট্র বা জাতীয় সংকটের সময়, জাতীয় সংকটের সময় আমরা কাজে লেগেছি। আমরা কি একবারও কখনো প্রশ্ন করেছি যে এইটা করতে গিয়ে আমাদের কাঠামোগত যে ক্ষতিটা হয়েছে, আমাদের বিন্যাসের যে ক্ষতিটা হয়েছে? আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের পরে আপনাকে স্বাভাবিক কাঠামোতে ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লেগেছে। এরপরে শুরু হয়েছে প্রচন্ড সেশন জামার, যেটা আপনি জানেন। পরপর দুইটা অগণতান্ত্রিক সরকার আমাদেরকে কিন্তু আমাদের মুখোমুখি হতে হয়েছে, সামরিক বলেন আধা সামরিক বলেন। সেই সময় আপনার মনে আছে যে আমরা বিখ্যাত কথা বলছিলাম যে এরশাদ ভ্যাকেশন 3 থেকে 3.5 বছর তার যুক্ত হয়েছে তার স্বাভাবিক সময়ের সাথে। আমরা কিন্তু এই ক্ষতিগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এর পলিটিক্যাল ইকোনমিটা কি, সেই আলোচনাগুলো কিন্তু আমরা কখনোই কোনোদিন করিনি। অতএব প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের কাজে ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো একটা ভালো সরকারের জন্য ব্যবহৃত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো একটা সুন্দর দেশ নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছে। যখন স্বৈরাচার আন্দোলনে যখন ঘটেছে, সেই সুবিধাটা কি ব্যুরোক্রেসি পায়নি? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, সেই সুবিধাটা কি সিভিল প্রশাসন পায়নি? সেই সুবিধাটা কি পুলিশ প্রশাসন পায়নি? সেই সুবিধাটা কি অন্যান্য রাষ্ট্র পেয়েছে? পুরো রাষ্ট্র পেয়েছে। আমরা আজকে অনেকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। কিন্তু মনে রাখতে হবে যে কৃষকের শ্রমের বিনিময়, যে কৃষকের মুক্তিযুদ্ধের বিনিময়, যে ছাত্রের বিনিময়, যে শিক্ষক যে স্যাক্রিফাইসের বিনিময়, সেই প্রতিষ্ঠানটা কোথায় দাঁড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠানের মর্যাদাক্রম কোথায় দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আমরা চিন্তা করিনি। পাশাপাশি যে কথাটা আমার মনে হয় যে একেবারে ঝেড়ে কাশা প্রয়োজন, সেটা হচ্ছে এটা একটা পুঁজিবাদী সমাজ, আমরা পুঁজিভিত্তিক। আপনি বর্তমান যে সরকার, সেও তো একটা নিউলিবারাল ইকোনমির দিকে জাগাচ্ছে। আমি তো ভাই আসে সমাজতান্ত্রিক দিনে নেই, আমরা সবাই চেতনা ধারণ করি, একটা সমতা ভিত্তিক সমাজের কথা বলি, কিন্তু সেটা আমরা বন্টনের অর্থে বলি, সুবিধা প্রাপ্তির অর্থে বলি, একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরির অর্থে বলি। আমরা সেই আর ক্লাসিক্যাল মার্কসিজমের পক্ষে আমরা বলি না। তো সেইটাই যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে মেধার কেন বিনিময় মূল্য থাকবে না? একটা সুপিরিয়র মেধা, সেটা তার বিনিময় মূল্য চাইবে। সেটা শিক্ষক কেন, একজন সচিব, তিনি যখন একেবারে তার প্রথম থেকে শুরু করে তিনি কত অসংখ্য প্রশিক্ষণ, শিক্ষা, তার সমস্ত, তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার ভিত্তিতে তিনি একটা সর্বোচ্চ পদে তিনি যান। অতএব তার একটা বিনিময় মূল্য আছে, কারণ এটা একটা পুঁজি ঘন একটা ব্যবস্থা। তার বিনিময় মূল্য আমি কিন্তু তাকে দেব, তাকে সুবিধা দিতে হবে, তাকে কিছু বস্তুগত সুবিধা দিতে হবে, তার চলাচলের সুবিধা দিতে হবে, সন্তান সন্ততির বিষয়টা দেখতে হবে। একই রকম ভাবে একটা বিশ্ববিদ্যালয় কি তৈরি করে? বিশ্ববিদ্যালয়ের কাজকে শুধুমাত্র পুনরুৎপাদন করা, বিশ্ববিদ্যালয়ের কাজকে শুধুমাত্র একটা গ্রাজুয়েট তৈরি করে বইয়ে কিছু লেখা আছে তা না।
আমরা আমাদেরকে আজকের অবস্থাটা শুধুমাত্র একটা গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ে ভাবতে চাই না। আমি গ্রাজুয়েট বলতে বলছি মার্কিন শব্দ অর্থে বলছি না, যে আন্ডার গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ে আমি ভাবতে চাই না। একটা উচ্চ স্নাতকোত্তর বা আপনি যেভাবেই বলেন এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি, সে ক্রিয়েটিভিটির জায়গা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভাবন, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা ভাবনা, ব্যবসায়িক শিক্ষার ক্ষেত্রে চিন্তা ভাবনা, জ্ঞানের আকার হিসাবে এই জায়গাটা আপনাকে দুই ভাবে ভাগতে হবে। এটা আমি আগেই বলেছিলাম, ট্যানজিবল ইনট্যানজিবল দুই ভাবে। আপনি এটার যেমন একটা অ্যাবস্ট্রাকশন আছে, এটাকে ধরা যায় না, এটাকে বাধা যায় না। একজন শিক্ষক 10 ঘন্টা ধরে একটা লেকচার তৈরি করতে পারেন সারা রাত। আপনি আপনি আপনার মনে আছে মাঝে মধ্যে বলি তো সবাই সকালে রেকর্ডে আসতে পারবো না, কারণ আমি সারা রাত জেগে এই জিনিসটা পড়বো, আমি থামতে পারবো না কাজে। এ তো সাধারণ, আমি তো খুবই একটা তুচ্ছ সাধারণ শিক্ষক। আমরা অনেক উচ্চমানের শিক্ষক এরকম দেখেছে, দিনের পর দিন তিনি পড়ছেন একটা সাধারণ জিনিস, একটা শব্দ, একটা সমস্যা তাকে ক্লাসে দিয়েছেন শিক্ষার্থী, দিনের পর দিন তিনি অনুসন্ধান করে তাকে দিচ্ছেন। এটা কি 9টা 5টা দিয়ে বের করা যাবে? যাবে না। ওই মেধার একটা বিনিময় মূল্য তাকে দিতে হবে। এখানে এই মেধার এই বিনিময় মূল্যের জায়গাতে আমি একটু বিরতি থেকে মানে বিনিময় শব্দটা আমি সঠিক বলছি কিনা, আমি বলছি একটা মূল্যায়নের জায়গা, ওই মূল্যায়নের জায়গাটি আসতে চাই। যে হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন যে কেউ 10 ঘন্টা 5 ঘন্টা কাজ করে, এবং এরকম হতে পারে যে তার 1 মাসে একটা ফসল হয়তো একটা লেকচার, সেটাও হতে পারে তার গবেষণা জায়গা থেকে, তার চর্চার জায়গা থেকে সে 1 বছর পরেও দিতে পারে, সেটা সমস্যা নেই। এই জ্ঞানের সঙ্গে আমরা যারা এই যে এই মূল্যায়নের জায়গাটা নিয়ে এক ধরনের দর কষাকষির জায়গায় যদি কিছু আমরা বলতে পারি, সেই জায়গাটায় আছি, সেখানে আমাকে সেই জায়গাটায় আসলে আছে কিনা, এই যে একজন অধ্যাপক হচ্ছেন, তিনি কি আসলে এই যে অধ্যাপক হওয়ার জন্য যে প্রক্রিয়া, জ্ঞানের প্রক্রিয়া বলছি, এমনিতে যে পদোন্নতির প্রক্রিয়া বলছি না, জ্ঞানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনারা কতটুকু আমাদের দেশে যাওয়া হচ্ছে, যাওয়ার সুযোগ আছে, এগুলো নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। আমি একটা বিরতি থেকে এই যে আমাদের প্রক্রিয়াটি, যে সেখানে জ্ঞানের সঙ্গে কতটা সংযুক্ত থাকছে, এই যে আমাদের শিক্ষক হয়ে ওঠা, আমাদের অধ্যাপক হয়ে ওঠা। হ্যাঁ, ওই যে আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে আমাদের অনেক পূজনীয় শিক্ষক, বা শুধু আপনার আমার না, রাষ্ট্রের শিক্ষক যারা ছিলেন তারাও অনেকে কিন্তু অধ্যাপক হতেই পারেননি। হ্যাঁ, কেউ প্রভাষক বা সহকারী অধ্যাপক হয়েই তাদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছাড়তে হয়েছিল। এই শুরুতে আপনি একটা কথা বলছিলেন যে যদি এই যে কাঠামো, এই যে হায়ারার্কিক্যাল যে কাঠামো বা একটা প্রোটোকল বা একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি যেটা থেকে তৈরি হয়, এবং সেই স্তর অনুযায়ী আপনি বেতনটা ঠিক করেন, এই কাঠামোর বাইরে যদি শিক্ষায়তনগুলোকে আপনি আনতে পারতেন, আজকে কিন্তু আলোচনা করা প্রয়োজন পড়তো, বিতর্ক করতো না। এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে একজন অত্যন্ত বিদগ্ধ একজন বিজ্ঞানী, একজন শিক্ষক, তাকে কিন্তু ওই অর্থের কাঠামোর মধ্যে তাকে হারিয়ে যেতে হতো না। তাকে কোনো না কোনো ভাবে ওই বিশেষ কাঠামো বা বিশেষ একটা ব্যবস্থা তাকে কিন্তু রক্ষা করতে পারতো। আপনি যদি রাষ্ট্র দিয়ে রাখতো তাকে, আপনি যদি বস্তুগত ভাবেই বললাম, আমি যে কথাটা শুরুতে একটু হয়তো খুব কঠোর ভাবেই বলার চেষ্টা করেছে, যেটা শিক্ষক হিসেবে হয়তো এতটা অবিনয়ী আমার হওয়াটা হয়তো সঠিক হয়নি, যে একটা এই পুঁজি ঘন বিষয় আমি কেন এটার একটা মূল্য দেখবো না, তাই না, এবং সেটা কেন স্বীকৃতি দেবে না, সেই জায়গাটা আপনি যেটা বলেছেন খুবই ঠিক কথা। আমি ভুলে যাবার আগে একটা কথা বলি। সর্দার ফজলুল করিম একবার আমাদের ঘরে একটা অনুষ্ঠানে বলছিলেন যে তার সময়, অর্থাৎ সেই ব্রিটিশ যুগের সেই দিকে, তখন কোন শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হতো না, দ্বিপাক্ষিক একটা সমঝোতা হতো। আচ্ছা, সমঝোতা শিক্ষককে আবার কি নিয়োগ দেওয়া যায়, যে তাকে বলবে তোমাকে এই শর্তে। আজকে আমরা কয়েক লাইনের একটা নিয়োগপত্র পাই, আমাদের রেজিস্ট্রার যারা আছেন তারা নিয়োগ দেন, এই বেতন কাঠামোয় আপনি যদি রাজি থাকেন বা খুশি থাকেন, তাহলে আপনি আগামীকালও যোগদান করতে পারেন এই তারিখের মধ্যে, আমরা অদ্য যোগদান করিলাম বলে একটা যোগদান পত্র দিয়ে থাকি। সর্দার ফজলুল করিম বলতেন এই যে শুরুটা, সেটাকেই তার কাছে মনে হতো যে এক ধরনের প্রথমে আমি একটা হোঁচট খাচ্ছি, যে যদিও সেটা উনি একটা আবেগের জায়গা থেকে বলতেন, একটা ভালোবাসার জায়গা থেকে বলতেন। এই কথাটার উদ্দেশ্য এরকম হলো যে এটা তো আসলে মূল্যায়ন করাটা খুব কঠিন কাজ। এটা মূল্যায়ন করা যায় যখন ওই কাঠামো তার নিজস্ব ভাবে তার একটা নিজস্ব চলার বা একটা ব্যবস্থা করেন। যেমন আপনি পাবলিক ইউনিভার্সিটি যখন বলেন, তখন কিন্তু মার্কিন সব পাবলিক ইউনিভার্সিটির বেতন এক না, বা সব ব্রিটিশ পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকের বেতন একরকম না, অস্ট্রেলিয়াতে না, কানাডাতে না, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখানে একরকম, কারণ ওই কাঠামোর মধ্যে তাকে পড়তে হচ্ছে। এখন ওই ধরনের ওই মানের একজন শিক্ষক বা গবেষক যখন, তো আমি নামই বলে ফেলি, তারা অনেকেই আর আমাদের মাঝে নাই। সর্দার ফজলুল করিম সহযোগী অধ্যাপক হিসাবে তাকে, আপনি জানেন যে তাকে রিটায়ারমেন্টে যেতে হয়। তো সর্দার ফজলুল করিমের কাজ তো আমার মতো সাধারণ শিক্ষকের পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তাহলে কাঠামোয় কি এমন সমস্যা ছিল যে তাকে অধ্যাপক করা যায়নি? আপনি অধ্যাপক আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে জানেন যে ওরকম আপনার সহকারী অধ্যাপক হিসাবে উনি রিটায়ারমেন্টে গেছেন, তারপর জাতীয় অধ্যাপক হন। ডক্টর কাজী মোতাহার হোসেন প্রমোশন নেননি ওইভাবে, আপনি যদি বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার নাম পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনে, তার মতো লোক হয়তো আমরা বহু শতকেও পাবো না, তার মতো বিদগ্ধ মানুষ এরকম। এবং পিএইচডির কথা বলছেন, 20-এর দশকে পিএইচডি করেছেন, 28 সালে তার পিএইচডি শেষ হয়েছে বা 30-এর দিকে, তাকে ওরকম রিডার বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তাকে রিটায়ারমেন্টে যেতে হয়েছে। এগুলো হয় কি যে এক ধরনের আমাদের ভেতরেও প্রশাসনিক একটা এক ধরনের আপনি বলতে পারেন যে
মূল্যায়নের কুপমণ্ডুকতা আমাদের তৈরি হয়েছে। আবার আমরা একটা কাঠামো বিন্যস্ত করেছি, যে কাঠামোর ইম্পোজ করতে গিয়ে বা কাঠামোটা আমরা প্রয়োগ করতে গিয়ে এর যে সৃজনশীলতার জায়গাটা আছে সেটাকে আমরা মানতে পারিনি। আপনি জানেন যে অধ্যাপক পদের যে ট্রেডিশনাল বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলো এখন একরকম না, এখন অনেকভাবে তার ভাষা পরিবর্তন হয়। একটা কথা লেখা হতো যে অধ্যাপক হবার শর্ত হচ্ছে তাকে পাণ্ডিত্যপূর্ণ অবদান রাখতে হবে। এই কথাগুলো আজকাল আর দেখবেন যে অনেকভাবে বিভিন্ন শর্ত দেওয়া হয়। খুব কাঠামোর মধ্য দিয়ে অধ্যাপক পদ হওয়ার একটা সুযোগ আপনার থাকবে, এটা খুবই স্বাভাবিক। যেভাবে যোগদান করার পরে একজন ব্যক্তি সচিব হবেন, একজন মেজর জেনারেল হবেন, একজন লেফটেন্যান্ট থেকে, বা একজন পুলিশ কর্মকর্তা হবেন, যার যার বিভাগ থেকে, যার যার বিভাগ থেকে, সেই কাঠামো তো আপনাকে উন্মুক্ত রাখতেই হবে। কিন্তু সৃজনশীল একজন ব্যক্তি যার অসাধারণ অবদান তৈরি হচ্ছে ক্লাস এবং ক্লাসের বাইরে, আপনি বিজ্ঞানের এরকম আমাদের মোকাররম সাহেব ছিলেন যার কথা বলতে পারেন, আরো আরো অনেক ব্যক্তির কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, যাদের হয়তো সাধারণভাবে আমরা অনেকে, বিশেষ করে বিজ্ঞানের যারা আছেন, কিংবা আপনি জানেন বাণিজ্য অনুষদে এরকম অনেক বড় বড় শিক্ষকরা ছিলেন যাদের নাম সবসময় বলা হয়ে ওঠে না, এখনো হয়তো আছেন, আমরা বলতে পারছি। এখন আজকের যে কাঠামো, মজার কথা, এই কাঠামো যদি তাদের উপর প্রয়োগ করা হতো, আসলে তাদের পক্ষে অধ্যাপক হওয়া সম্ভব ছিল না। আর মহিতলাল মজুমদারের কিন্তু MA ডিগ্রিও ছিল না, এবং একবার এরকম বলা হয়েছিল MA ডিগ্রি ছাড়া এই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে না, এবং তাকে একটা সম্মানজনক MA দেওয়ার কথা, অনারারি যেটা ডিগ্রি, উনি অস্বীকৃতি জানান। উনি বলেন না, এটা প্রয়োজন না, এটা আমি অর্জন করিনি। এখন এই যে তাদের মেধা, তাদের পাণ্ডিত্য, তাদের উদারতা এবং তাদের দেবার, এবং ওই মানুষকে আর পরিচয় করিয়ে দিতে হয়নি হাটে মাঠে ঘাটে যে উনি অধ্যাপক। এখন দেখেন, আমি যে কথাটার এটার আমি একটা সারাংশই ভাবে নিয়ে আসি। কাঠামো বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে যাতে আপনি বঞ্চিত না হন, এবং আপনি মনে রাখতে হবে, এটা নিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় যে এত অল্প বয়সে কি করে অধ্যাপক হওয়া যায়, কেন অধ্যাপক হওয়া যাবে না? সবচেয়ে মেধাবী একজন ব্যক্তি, সবচেয়ে মেধাবী একজন পদার্থবিজ্ঞানের ছাত্র, রসায়নের ছাত্র, কি অনুজীব বিজ্ঞানের ছাত্র, সে যদি তার সবচেয়ে কম বয়সে তার সবচেয়ে ডিগ্রিটা নিয়ে, এবং ডিগ্রি মানে কিন্তু শুধু ডিগ্রি না, এটা একটা অধ্যবসায়, এটা একটা সময়, এটা অর্থের বিনিয়োগ, এটা জীবনের বিনিয়োগ, এটা শরীরের বিনিয়োগ, সবকিছু দিয়ে আপনি যখন একটা জিনিস অর্জন করছেন, তাকে তো একটা কাঠামোগত সুবিধা আপনাকে দিতেই হবে। এবং আপনি যদি বলেন তুমি 15 বছরের অধ্যাপক হচ্ছে, উনি 20 বছরের সচিব হচ্ছেন না, উনি 25 বছরের পুলিশের প্রধান কর্মকর্তা হচ্ছেন না, এটা একেবারেই তুলনীয় নয়, এই তুলনা একেবারে বোকামি। এই যে আপনি এই যে সুযোগের কথা বলছেন, সেই সুযোগটা আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কিনা সেটাই বলছি, যে এই কাঠামো, যে কারণে একদিকে যেমন তুলনীয় নয়, আবার এই কাঠামো করতে গিয়ে তুষার যেটা হয়েছে, আপনি ওই ধরনের ব্যক্তিদেরকে আপনি হারিয়েছেন এই অর্থে তাদেরকে আপনি অন্তত অধ্যাপক পদটা দিতে পারেননি। তাদেরকে অধ্যাপক বলে সম্বোধন করে সবাই, কিন্তু আমি আবারও বলি যে এই বিশ্ববিদ্যালয়গুলো আজকে কিন্তু চিন্তা করা উচিত যে আমি কি কাঠামো নিয়ে দ্বন্দ্বে থাকবো, শুধুমাত্র কাঠামোই আমার কাজ? কাঠামো কিন্তু আমাকে এক ধরনের, আপনি বলেন, অসৃজনশীল জায়গাও কিন্তু আমাকে পৌঁছে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র বিষয়টা থাকতো, তাহলে যেটা হতো, এই সৃজনশীল জায়গাটা আপনি প্রয়োগ করতে পারতেন। অধ্যাপক কেবলমাত্র কাঠামোর মধ্যে বিন্যস্ত থাকতো। আপনার কথাতে যা হচ্ছে যে একটা ইশারা ইঙ্গিত হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে অনেক কিছুতে, কাঠামো সংস্কার, পাবলিক বিশ্ববিদ্যালয় পদ্ধতি, শিক্ষা পদ্ধতি এবং উচ্চশিক্ষা পদ্ধতি, পাশাপাশি যে বিন্যাস এক ধরনের সংস্কারের প্রয়োজন আছে, সেটা একটু বলছেন। পাশাপাশি আমি বিরতিতে যাচ্ছি, এসে একটু ওইটাও জিজ্ঞেস করবো যে আপনাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা শিক্ষক সংগঠনগুলো আছে, তাদের ভূমিকাটা আমি একটু জানতে চাই, তারা এই পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখেন, সেটা যদি আপনি বলেন তাহলে ভালো হয়, দর্শক জানতে পারবেন। সংস্কার এখন একেবারে আবশ্যিক। দেখেন, এই পুরো আলোচনায় গত কয়েক মাসে বা আজকেও যদি আপনি আমার সময়ের অর্থে যদি ধরেন, বেশিরভাগ সময় কিন্তু অন্তত আমার অবস্থাটাকেই কিন্তু বেশিরভাগ আমি এক ধরনের ডিফেন্ড করে যাচ্ছি, রক্ষা করে যাচ্ছি, অনেকটা সেরকম। কিন্তু সংস্কার তো প্রয়োজন। আমি কি সংস্কারের ঊর্ধ্বে, আমার প্রতিষ্ঠানকে সংস্কারের ঊর্ধ্বে? মোটেই না। সময় পাল্টাচ্ছে, সময় কিন্তু শুধুমাত্র সময় অর্থে না। আপনি দেখেন, একটা অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমরা আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা, পুরো বিশ্ব আর একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থায় যাচ্ছে। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মেরুকরণ হচ্ছে। আমি যদি প্রধান বিশ্ববিদ্যালয়ের কথা, যদি প্রধান দুটো বা তিনটা যদি আমি ধরি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখনকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা আজকের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং কৃষি বিশ্ববিদ্যালয়, এটা তৈরি করেছিলেন কেন? আপনি রাষ্ট্রের গ্রাজুয়েট তৈরি করতে হবে, একটা মধ্যবিত্ত শ্রেণীর আপনার সেখানে প্রয়োজন, আপনি নবীন রাষ্ট্রগুলোর জন্য। আজকে কি আপনি শুধু সেই জায়গায় থাকছেন? আপনি যে প্রাইভেট সেক্টর, সেখানে আমাকে যোগান দিতে হচ্ছে, আমাকে অঞ্চলের জন্য যোগান দিতে হচ্ছে, আমাকে বিশ্বের জন্য যোগান দিতে হচ্ছে। আপনি এরকম একটা প্রেক্ষাপটে যখন চিন্তা করছেন, আপনার দৃষ্টিভঙ্গি যখন এখানে যাচ্ছে, আপনি কি মনে করেন যেটা আপনি 50-এর দশক, 60-এর দশক, 70, এমনকি 90-এর দশকে পড়িয়েছেন, সেই একই রকম শিক্ষা পদ্ধতি আপনি এখনো চালিয়ে রাখবেন? আমাদের সংস্কার হয়নি, এই বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা সংস্কারটাই হয়নি। আপনি এটাকে কোনোভাবেই ওই শিক্ষা কমিশন দিয়ে বুঝতে পারবেন না।
শিক্ষা কমিশন নিয়ে আমরা কম আলোচনা করিনি। ক্ষুদ্রাধিকতা শিক্ষা কমিশন নিয়ে 80 দশক পর্যন্ত আমরা আলোচনা করেছি। ওইটা পরে আপনার মনে আছে যে এরশাদ সরকারের পতন এক পর্যন্ত আমরা মফিজ সরকার কমিশন নিয়ে মফিজ কমিশন নিয়ে আলোচনা করতাম। আপনার মনে আছে এ মজিদ খান কমিশন নিয়ে আলোচনা করেছি, শামসুল হক কমিশন নিয়ে আলোচনা করে, আর বাকি কমিশনগুলোর কথা বললাম না। প্রতিটা কমিশন হয় প্রত্যেক সরকার তার একটা শিক্ষা কমিশন করে তার একটা মার্ক রাখতে চান, তার একটা সিগনেচার রাখতে চান। বাস্তবে আপনি দেখেন, আমি যদি খুব মোটা দাগে বলি, সেখানে এই শিক্ষা প্রশাসনের ব্যাপক অর্থে কি হবে সেই রিফ্লেকশন থাকে না। আজকে যে কথা ফরাসউদ্দিন কমিশন বলেছিলেন, সেখানে বলা হলো যে আভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে। আভ্যন্তরীণ আয়টা কিভাবে বৃদ্ধি হবে? সেটা কি সান্ধ্যকালীন আমি ক্লাস করব, অতিরিক্ত টাকা নেব, নাকি ছাত্রের কাছ থেকে আমি টাকা নেব? এই ছাত্র অভিভাবক কন্ট্রিবিউট করবে এই কথা বলে ক্ষুদ্রাধিকতা শিক্ষা কমিশনের মতো অসাধারণ একটা কমিশন আবার বাস্তবায়ন করতে পারেনি। ওই একটা জায়গায় আমাদের দ্বন্দ্ব থেকে গেছে। অতএব সংস্কার যখন বলেন, প্রথম সংস্কার তার যেটা প্রয়োজন তার নিজের শিক্ষা সংস্কার। তার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরে নেন একটা বিভাগ, এই বিভাগে থেকে রাজশাহীর কি একটা বিভাগ অধিক মানে থাকতে পারে না? যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকতে পারে না? বুয়েট একটা পুরনো প্রকৌশল একটা বিশ্ববিদ্যালয়, তার একটা বিভাগের থেকে কি আরেকটা থাকতে পারে না? হতে পারে। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শেরে বাংলা বা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ আরো ভালো থাকতে পারে। আমি বলছি আমাদের অ্যাক্রেডিটেশন প্রয়োজন, আমাদের এক ধরনের রেটিং এর এখন সময় আসছে। আপনি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যেমন আপনার সম্মান এবং একটা মানের বিনিময় যোগ্যতা আপনি চাচ্ছেন, আপনাকেও প্রশ্ন করতে হবে যে আপনার অ্যাক্রেডিটেশন কি, আপনি বাংলাদেশের অবস্থানে বা কোথায় দাঁড়িয়ে আছেন, নিজেকে হালনাগাদ করছেন কিনা, আপনি হালনাগাদ করছেন কিনা। আপনি জানেন, আপনি যদি আপনি পুরনো আসেন, ব্রিটেনের কথা বলেন, আপনি দেখবেন এই অনুষ্ঠান যারা দেখছেন তারা আমার সাথে একমত, বিভিন্ন গ্রুপ আছে, রাসেল গ্রুপ, যারা অধিকতর গবেষণায় ভালো করেন, তারা 4-5টা বিশ্ববিদ্যালয় মানে কনসোর্টিয়াম করছেন, সব কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষকরা তার সঙ্গে যুক্ত কিনা, পুরো ইউরোপ আপনি জানেন, আমি ইউরোপ বলতে ব্রিটেনকে বাদ দিচ্ছি, ব্রিটেন বাদ দিয়ে যে কন্টিনেন্টাল ইউরোপটা থাকে, তারা দেখছে ইউরোপের অসাধারণ শিক্ষা ট্রেডিশন আছে, কিন্তু তারা সবাই ইংরেজিতে না, তারা সবাই একভাবে এক্সপোজড হয়নি। এরা বিভিন্ন ভাষা, পূর্ব ইউরোপ বিশেষ করে যারা ফর্মার সোভিয়েত ইউনিয়ন বা ওই ব্লকে যারা ছিলেন পূর্ব ইউরোপের, অসাধারণ সব বিভাগ, তারা রিসোর্সকে এক করতে চেষ্টা করছেন, অর্থাৎ 3টা-4টা বিশ্ববিদ্যালয় মিলে পড়াবে। আমাদের শিক্ষকরা এই জ্ঞানের এই যে আপনি যেটা বলেন দলবদ্ধ প্রয়াসের সঙ্গে নাই কেন? আমরা চিন্তা করি না, আমাদের সংস্কার হয়নি, এই সংস্কার সত্যি তুষার হয়নি। এখানে একটা কথা বলতে হবে, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, অধ্যাপনা করেন, মানে কিন্তু আপনি শিক্ষাবিদ না। আপনি ওটা হলেই যে শিক্ষা, আমি একেবারে একটা ভালো বিষয় আছে, আমি শামীম রাজা আপনার এখানে শিক্ষা নিয়ে বড় বড় কথা বলছে, আমি কিন্তু ভাই কারিকুলাম বিশেষজ্ঞ না, শিক্ষা প্রশাসন বিশেষজ্ঞ না, শিক্ষার অর্থায়ন বিশেষজ্ঞ না। আপনি এই অনুষ্ঠানের পরে আপনি দেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, আমার যদি ভুল না হয়ে থাকে, অন্তত 4 থেকে 5 জন প্রোপাচার্য স্ট্যাটাসের লোক আছেন। তারা কেউ বৃত্তি দেখেন, কেউ পাবলিক রিলেশনস দেখেন, কেউ এক্সটার্নাল রিলেশনস দেখেন, কেউ প্রশাসন দেখেন, এরকম ভাগ আছে। এখন আপনি এখনো পর্যন্ত সবকিছু এক ব্যক্তি নির্ভর, একটা ছুটি দেওয়া থেকে শুরু করে, একটা ছাত্র মারামারি থেকে শুরু করে, ধাক্কাধাক্কি থেকে শুরু করে, একেবারে চূড়ান্ত পর্যন্ত সমস্ত কাজ একজন উপাচার্যকে করতে। কেন? একজন উপাচার্য থাকবেন তার এন্ডাওমেন্টের চিন্তা নিয়ে, বড় ফান্ডিং এর চিন্তা নিয়ে, বড় বৃত্তির চিন্তা নিয়ে, বড় গবেষণা প্রকল্পের চিন্তা নিয়ে। সেটা কেন আমি শুধুমাত্র আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, সকল বিশ্ববিদ্যালয়। সকল সংস্কারের কথা যখন বলছেন, তখন শিক্ষা সংস্কার, শিক্ষা প্রশাসন সংস্কার, শিক্ষার যে অধীত বিষয় তার সংস্কার, ফ্যাকাল্টি। আপনি দেখেন একটা কনসোর্টিয়াম আমরা তৈরি করতে পারছি না, গবেষণার ভিত্তিতে রেটিং তৈরি করতে পারছি না, এখনো অ্যাক্রেডিটেশনে আমি যেতে পারছি না, এখনো বলতে পারছি না যে আমি যদি দক্ষিণ এশিয়া ধরি, সার্ক দেশগুলোর মধ্যে আমি কোথায় আছি। আমি কি সার্কে একটা কনসোর্টিয়াম তৈরি করতে পারছি? এই জায়গাটা আরেকদিন আপনার সাথে আলোচনাটা বকেই রাখলাম, এই যে নিজের মূল্যায়নের ক্ষেত্রে যে আমি এই যে আপনি যেটা বললেন যে গ্রুপ ভিত্তিক দলবদ্ধভাবে এখন জ্ঞানের চর্চা হচ্ছে, সেখান থেকে এটা আমরা বা আমাদের যারা দর্শকরা আছেন, আমরা বিনয়ের সঙ্গে বলতে পারি যে আমাদের শিক্ষকরা আসলে ওই জায়গাতে হয়তো নাই, কেউ হয়তো ব্যক্তিগতভাবে থাকতে পারে। আমার মনে কথাটা এইভাবে শিক্ষকরা না বলে আমরা যদি বলি যে শিক্ষা প্রশাসন এবং সামগ্রিক যে সংস্কারটা, শিক্ষা নাই, আমাদের শিক্ষার উদ্যোগটা বা প্রয়াসটা নেই, এটাও বলা যেতে পারে। আমি একটু যেতে চাই যেটা বলছিলাম যে শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠনগুলো কি করছে? দেখেন, সমিতি, শিক্ষক সমিতি যদি আপনি পুরনো বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া, তো উদাহরণ দিয়ে বোঝাটা কঠিন হবে, আমাদের পুরনো যেগুলো আগের 4-5টা বিশ্ববিদ্যালয় যদি বলি, জানেন যে আপনি 73 অধ্যাদেশের অধীনে 4টা বিশ্ববিদ্যালয়, আর এর বাইরে বড় আমাদের জেলা বুয়েট রয়েছেন এবং কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই জায়গার সমিতিগুলো করা হয়েছিল মূলত একটা বার্গেন গ্রুপ হিসাবে। কারণ তখন যেটা হলো যে এইভাবে রাষ্ট্র যেভাবে হস্তক্ষেপ করবে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, আপনি নিজেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় বিভিন্ন সামরিক সরকার বা অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তান আমলে যেটা, সেইটা রোধের জন্য একটা বড় ভূমিকা কিন্তু পালন করতো শিক্ষক সমিতিগুলো। আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা, এটা অনেক লেখালেখিও আছে, তারা একটা বার্গেন গ্রুপ হিসেবে কাজ করতেন, যে প্রশাসনের অংশ যারা, তাদের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে দেখা গেছে এটা ঠিক
ট্রেড ইউনিয়ন বা ওইভাবে প্রথাগত বার্গেন বডি না, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একটা জনমত গড়ে তুলেছি, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন পারেন। আপনার মনে আছে, খুব বড় উদাহরণ দেওয়া যায় হুমায়ুন আজাদের মৃত্যুর পরে পুরো আন্দোলনটা কিন্তু ক্যাম্পাস ভিত্তিক তৈরি করা হয়েছিল। এটা তো শিক্ষক সমিতির একটা অতিরিক্ত দায়িত্ব। পরবর্তী সময় আবার শুরুর আলোচনায় ফিরে যেতে হবে। এত বেশি আমাদের এই বেতন কাঠামো এগুলো নিয়ে মাথা ঘামাতে হয়েছে। ভাতা দিয়ে কি হবে, অন্যান্য কি হবে, গবেষণার সুবিধাটা কি হবে, একটা বাসস্থানের কি হবে, সেগুলো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে শিক্ষক সমিতিকে বিভিন্ন রকম এজেন্ডা তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু সংস্কারের যে এজেন্ডা, সেটা কোনোদিন তারাও আনেননি। শিক্ষক সমিতিগুলোকে আমি বলি, তাদেরকে এত বেশি এই বৈষয়িক ডে টু ডে বা যে জিনিসগুলো খুব সহজে রুটিন ওয়ার্কে পরিণত করা যেত, মানে যেটা সমিতি পর্যন্ত আসার প্রয়োজন ছিল না, সেই জায়গাগুলো নিয়ে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে, সেই সমস্ত এজেন্ডাগুলো নিয়ে তাকে ব্যস্ত থাকতে। হুমায়ুন আজাদের এজেন্ডা একটা বড় এজেন্ডা। আপনার মনে আছে যে একজন উপাচার্যের বিষয়ে একটা বড় আন্দোলন হয়েছিল, মেয়েদের হলে পুলিশ ঢোকার ব্যাপারে। এটা একটা ভিন্নতর এজেন্ডা, তাই না? একটা বড় মত প্রকাশের ব্যাপারে একটা বড় এজেন্ডা হতে পারে। সেটা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো করবে। আমি আগেই বলেছি, এটা ল্যাটিন আমেরিকাতে করে, এটা সাউথ আফ্রিকাতে করে, এটা ব্রিটেনে করে, এটা অপর দেশে করেছে, আমরাও করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু ওই কথাটা ফিরে আসে, শিক্ষা সংস্কারের কোন এজেন্ডা তার কোনোদিন ছিল না। আমি কিন্তু শুধু আমার সমিতি নিয়ে বলছি না, কোন সমিতিরই আমি এ পর্যন্ত দেখিনি, কোন শিক্ষক সমিতির। এখন তারা প্রশ্ন করতে পারে, ভাই আমি তো একটা বার্গেন বডি হিসেবে মাঝখানে, আমি বার্গেন বডিকে গ্রেটার অর্থে বলছি আর কি, যদি আমি আগেই বলেছি যে সে সাধারণ বার্গেন বডি না, তার চেয়ে অনেক বড় গুরু দায়িত্ব সে পালন করে। কিন্তু এজেন্ডাটা আসেনি যে কারণে হোক। আপনি দেখেন যে আমরা শিক্ষা সংক্রান্ত একটা বড় সেমিনারকে আপনি কোনোদিন পেয়েছেন, যে আমি পুরনো পদ্ধতির বদলে, আপনি জানেন মানে এই যে আমাদের এই অঞ্চলের শিক্ষা কিভাবে হবে, আমি আঞ্চলিকভাবে বসতে পারি কিনা, জাতীয়ভাবে বসতে পারি কিনা, আমার একটা প্রস্তাব যেতে পারে কিনা। আমি আগেই বলেছি যে এত বেশি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলো নেগলেক্টেড থেকেছে। আজকে তো আপনি বড় আকারের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে একটা বেতন কাঠামো। আলোচনাটা শেষ করতে হবে শামীম ভাই, যে মানে আমরা বলতে পারি যে শারীরিকভাবে সেই বেতন কাঠামো থেকে আরম্ভ করে সবকিছুর ক্ষেত্রে একটু যদি খুব সময় থাকে দ্রুত বলে, আমি মনে করি যে সমিতির এখন বোধহয় একটা সময় এসেছে যে এই শিক্ষা সংস্কার, শিক্ষার উন্নয়ন এবং এই ব্যাপারগুলো নিয়ে সম্ভবত আলোচনার এজেন্ডা দেওয়া। মিলে ভাগশের যেটা যদি বলতে, একদম যে অবশিষ্ট যেটা বলি আমি, সেটা যদি বলতে, তাহলে ওই যে সেই সংস্কার, ওইখানে আমাদের বলতে বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিনে, সবাই ভালো থাকবেন।